নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে টপিকটার ওপরে আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এফসিআরএ, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট, সেই যে বিলটা সেটা নিয়ে। এবং গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে এফসিআরএ কে কেন্দ্র করে। তার কারণ হচ্ছে মনে করা হচ্ছে যে পার্লামেন্টে খুব দ্রুত এফসিআরএ বিল পাশ করানোর জন্য টেবিল করা হতে পারে। এবং যদি এই যে 15ই আগস্টের মধ্যে না সম্ভব হয় এটা, তাহলে জাস্ট 15ই আগস্টের পরপরই কোনো 3 দিনের স্পেশাল সেশন ডেকে এফসিআরএ পাশ করিয়ে নিতে পারে বিজেপি বা এনডিএ, মোট কথা সরকার পক্ষ। এবার যদি এটা পাশ হয় তাহলে ভারতের ইতিহাসে একটা নতুন চ্যাপ্টার তৈরি হবে। আমরা নিজেরা আমাদের জীবৎকালে চোখের সামনে দেখতে পাবো ইতিহাস তৈরি হতে। কারণ গোটা ওয়েস্টার্ন কালচার আমেরিকার সঙ্গে তাহলে ভারত একেবারে সম্মুখ সমরে নেমে যাবে যদি ভারত এফসিআরএ পাশ করায়। মানে আর একদিনও আমেরিকা বা গোটা ওয়েস্ট বনাম ভারত লুকোচুরি কোনো যুদ্ধ চলবে না। ওই দিন থেকেই ধরে নিন সামনাসামনি যুদ্ধ শুরু, এবং আমেরিকার ঘোষিত শত্রু হয়ে যাবে ভারত। সময় কি এসে গেছে? ভারত কি ততটা প্রস্তুত? যদি সরকার এই সিদ্ধান্ত নেয়, তাহলে সরকার এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে জো হোগা দিখা যায়গা, আমরা তো করবই, তারপর বুঝে নেব। আর যদি সরকার মনে করে টাইম আসেনি, আমাদের আরো অপেক্ষা করতে হবে বেশ কিছু বছর ভারতকে আরো স্ট্রং করার জন্য, তাহলে অন্যদিকে চাপ। এফসিআরএ না হওয়ার সুযোগে আমেরিকা এবং ওয়েস্টার্ন শক্তিগুলো বা অন্যান্য বৈদেশিক শক্তিগুলো তারা ভারতে আরো তাদের যে কি বলবো ইনফ্লুয়েন্স সেটা বাড়াতে চাইবে, বাড়াতে থাকবে। তো গোটা ব্যাপারটা বুঝে নেওয়া যাক যে ঠিক কিরকম মারাত্মক একটা জায়গায় আমাদের দেশ দাঁড়িয়ে রয়েছে। দেখুন, এফসিআর এর প্রয়োজনীয়তাটা আগে বুঝুন। ফুল ফর্ম তো বুঝে গেছি, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। প্রয়োজনীয়তা কি? দেশ স্বাধীন হবার পর আমাদের দেশে বিভিন্ন এনজিও বিভিন্ন অর্গানাইজেশনে বিদেশ থেকে ডোনেশন আসতে শুরু করে। যে নতুন একটা দেশ সবে পথ চলা শুরু করেছে, আর্থিক অবস্থা ভালো না, তো মানবতার খাতিরে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এদেরকে সাহায্য দেওয়া যাক। ভারত সাহায্য নিতেও শুরু করে, পৃথিবীর যে কোনো দেশের এনজিওই নেয়। এইবার স্বাধীনতার বেশ কিছু বছর পর দেশ বুঝতে পারল, 1976 সালে প্রথম, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী রয়েছেন, যে গন্ডগোল আছে। এই যে বিদেশ টাকা দিচ্ছে, নো ডোনেশন কামস ফ্রি, প্রত্যেকটারই কিছু হিডেন কস্ট লুকোনো আছে। কেউ আজকের দিনে ফ্রিতে কোনো দেশকে কিচ্ছু দেয় না। তো এই টাকাগুলো যাদেরকে দেওয়া হচ্ছে বছরের পর বছর, তাদেরকে দিয়ে যে যে দেশ দিচ্ছে তারা নিজেদের হিতে কিছু করে নেবে না, এমনি দিয়ে যাবে। এ কি হয় নাকি? ইনভেস্টমেন্ট করছে, কিছু তো রিটার্নও পাবে সে। তো এইবার আমাদের দেশ প্রথম মনে করলো যে ফরেন কন্ট্রিবিউশন আটকানোর জন্য আমাদের কিছু করতে হবে। আমি এবার চলে আসব আমাদের দেশের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের ইতিহাসে। প্রয়োজনীয়তা বোঝা গেল যে না, দেশকে তো সেফ রাখতে হবে। বিদেশের কন্ট্রোলে যদি দেশ চলে যায়, বিদেশের নিয়ন্ত্রণে যদি চলে যায়, তাহলে তো সেটা ঠিক ব্যাপার নয় আমাদের দেশের জন্য। এবং আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, প্রত্যেকটা দেশের তারা নিজেদের কিন্তু এই নিয়মটা বানিয়ে রেখেছে, যাতে করে তাদের দেশে অ্যাজ সাচ বিদেশ টাকা দিয়ে আর করবেই বা কি? তাদের দেশের নিজেদেরই যথেষ্ট টাকা আছে, তো তাদের দেশের এনজিও গুলোর দরকার নেই বিদেশ থেকে টাকা নেওয়ার। তবু তারা নিজেদের সেফগার্ড করে রেখেছে। বিপদ তো গরিব দেশগুলোতে বেশি, যাদেরকে টাকার টোপ দিয়ে কাজ হয়ে যাবে, যাদের টাকার দরকার। আর সেই দেশগুলো যখন নিজেদের সেফগার্ড করতে চাইছে, যেমন ভারত, তখন বিদেশ বলছে না না না, তুমি নিজের দেশে এরকম আইন আনতে পারবে না।
তো আমাদের দেশের ইতিহাসটা কি এফসিআর এর? 1976 সালে তখন প্রধানমন্ত্রী রয়েছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি পাকিস্তানকে দুটুকরো করে, যিনি মানে অবশ্যই আর্মি লড়াই করেছিলেন, কিন্তু সেই সময় দেশকে নেতৃত্ব দিচ্ছিলেন, দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তো 1976-এ প্রথম আমাদের দেশে এফসিআর এলো, কিছু নিয়ম কানুন তৈরি হলো, সেই সময়কার যতটা সম্ভব ছিল, যা যা প্রবলেম ছিল সেই অনুযায়ী। এরপর মেজর চেঞ্জ এলো 2010-এ। 2010-এ অনেকগুলো চেঞ্জ চলে এলো অলরেডি। 2010-এ তখন আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মনমোহন সিং, এবং 2010-এ একটা অদ্ভুত ঘটনা দেখা গেল। কি দেখা গেল? কংগ্রেস এবং বিজেপি দুজনেই সাপোর্ট করছে এফসিআর কে। অর্থাৎ সরকার পক্ষ, তারা তো দেশের সিকিউরিটি নিয়ে অবশ্যই ভাববে, এবং বিরোধী, তখন এই বিজেপি এনডিএ এরা বিরোধী ছিল, এরাও সরকারকে সাপোর্ট করে দিল যখন লোকসভায় এই বিলটা টেবিল করা হলো পাস করার জন্য, যে না, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সঙ্গে আছি। 2010-এ এফসিআর আরো স্ট্রিক্ট হলো। এরপর এফসিআর আবার অ্যামেন্ডমেন্ট হলো 2020-তে, যখন নরেন্দ্র মোদী দেশকে লিড করছেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এইবার 2020-তে যদিও যারা সেই সময়ে বিরোধী দল ছিল, কংগ্রেস, তারা বিরোধিতা করেছিল এফসিআর এর অ্যামেন্ডমেন্ট নিয়ে, কিন্তু মানে বিজেপির কাছে, এনডিএর কাছে যথেষ্ট সংখ্যা ছিল এমপিদের লোকসভা রাজ্যসভায়, যাতে করে তারা পাশ করিয়ে নিয়েছিল বিলটা। এইবার আমাদের 2020 থেকে বুঝতে হবে যে 2020-তে কি কি মেন চেঞ্জ হয়েছিল 2010-এর আইনে। 2020-তে প্রথম আমাদের যে চেঞ্জ হয়েছিল দেশে, সেটা হচ্ছে সাব গ্র্যান্ট। অর্থাৎ কোনো এনজিও বিদেশ থেকে টাকা নিচ্ছে, সেই টাকাটা নিয়ে আরো 5টা ছোট এনজিওকে দিয়ে দিচ্ছে যে তোমরা কাজ করো এই টাকা নিয়ে। এইটি চলবে না। তুমি টাকা নিচ্ছ, তুমি খরচ করবে, তুমি হিসেব দেবে যে এই টাকা কোথায় খরচ করছো। ওই টাকা তুমি নিয়ে অন্য কাউকে ছড়িয়ে দেবে, যাতে হিসেব না পাওয়া যায়, যাতে হিসেব ঘেঁটে যায়, যে এ ওর থেকে নিয়েছে, ও ওর থেকে নিয়েছে, সে তার থেকে নিয়েছে, চলবে না। সেকেন্ড যেটা বড় কাজ করা হলো, সেটা হচ্ছে এতদিন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কোনো এনজিও, আমি একটা এনজিও খুলেছি, আমার কাছে বিদেশ থেকে 10 কোটি টাকা এসছে, এবার 5 কোটি টাকার আমি সমাজসেবা করলাম, আর 5 কোটি টাকা আমরা 10-12 জন আছি পকেটে পুরে নিয়েছি। আমরা কি বলছি হিসেবের খাতায়? এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই যে মানুষগুলো কাজ করছে তাদের স্যালারি। এটা 2010-এ ছিল 50%, 2020-তে করে দেওয়া হলো 20%-এর বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স করা যাবে না। তুমি 10 কোটি টাকা পাচ্ছ, 8 কোটি টাকার তোমার কাজ করতে হবে, 2 কোটি টাকা দিয়ে তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ খরচা সামলাও 20% মোট টাকার। কারণ ওখানেই মেন কারচুপিটা হতো, ওখানেই মেন দুর্নীতিটা হতো, যে তুমি মেন টাকাটা যেটা ডোনেশন পেছো কাজ করো, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ বলে চালালে হবে না। আর থার্ড, 2020-তে যেটা করে দেওয়া হলো, সেটা হচ্ছে প্রত্যেকটা এনজিওর দিল্লি এসবিআইতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। বিদেশ থেকে যে টাকা আসবে সেটা এনজিওর দিল্লি এসবিআই এর অ্যাকাউন্টেই আসতে হবে। তো অনেক স্ট্রিক্ট করে দেওয়া হলো 2020-তে। এই তিনটে, আরো অনেক কিছু ছিল, আমি মেন নিয়ম কানুনগুলো বললাম, বোঝা গেল। এবার তাহলে এখন 2026-এ কি দাবি এদের? 2026-এ এই মুহূর্তে এই 2020-র যে এফসিআর এটাকে আবার অ্যামেন্ড করতে চায় সরকার। তার জন্য পার্লামেন্টে, ওই যে বললাম 15ই আগস্টের আগে বা 15ই আগস্টের ঠিক পরে পরে মনে করা হচ্ছে সরকার এফসিআর বিল টেবিল করতে পারে, আলোচনার জন্য, ভোটাভুটির জন্য, বিতর্কের জন্য হতে পারে মেবি। এবার এই মুহূর্তে সরকারের তরফ থেকে কি কারণ দেখানো হয়েছে যে এত তাড়াহুড়ো কিসের আরো টাইট করার জন্য এই এফসিআর বিলটাকে? সরকারের তরফ থেকে অফিসিয়ালি অ্যাজ সাচ কিছু বলা হচ্ছে না, কিন্তু সিকিউরিটি এক্সপার্ট যারা,
তারা মূলত তিনটে ব্যাপার উল্লেখ করছেন যে সরকার কোনোভাবে রিস্ক নিতে চাইছে না, যে এনাফ ইজ এনাফ, এবার বন্ধ করতে হবে, কারণ অলরেডি এত বছরে যে ছড়িয়ে গেছে সেটা তো দিনে দিনে বাড়ছে। এই মুহূর্তে ওষুধ প্রয়োগ না শুরু করলে এরপর হাতের বাইরে চলে যাবে। কি ছড়িয়ে গেছে? সেটা হচ্ছে অনেক অ্যানালিস্টের বক্তব্য, নর্থ ইস্ট ইন্ডিয়াতে ক্রমশ ফরেন ফান্ডিং নিয়ে বিভিন্ন এনজিও, পুরো আমাদের শিলিগুড়ি থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত একটা ক্রিশ্চান স্টেট বানানোর ষড়যন্ত্র করছে। এবং শুধু করছে তা নয়, 1947 থেকে 2026 অবধি প্রায় করে ফেলেছে। মানে শিলিগুড়ি থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত নর্থ ইস্টের, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা হয়তো অনেকেই জানি না যে ওখানকার বেশিরভাগ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হলো খ্রিস্টান। এবার ইউরোপ থেকে নিশ্চয়ই খ্রিস্টানরা এখানে এসে বসতি বানায়নি। ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়ে তারপর আস্তে আস্তে কনভার্ট করতে করতে এ দেশের, ভারতের মানুষদেরই খ্রিস্টান বানানো হয়েছে। ইউরোপ থেকে কেউ এসে তো বিভিন্ন রাজ্যে 75%, 80%, নর্থ ইস্টে 85% খ্রিস্টান হয়ে যায়নি। এতদিন সরকার হয়তো দেখেনি, দেখেছে, করছি করব করেছে, সমাজ সচেতন ছিল না। যদি সমাজ সচেতন না থাকে সরকার কিছু চাপিয়েও দিতে পারে না। এখন যখন সরকার দেখছে যে ভাই আর অ্যাজ সাচ কিছু করার নেই, এটা বাড়তে বাড়তে মারাত্মক জায়গায় চলে এসছে পার্সেন্টেজ, এবার কিছু করতেই হবে। এবার এর মধ্যে তর্ক আছে। কেউ নিজের ইচ্ছে কোনো রিলিজিয়ান গ্রহণ করবে, তার পূর্ণ স্বাধীনতা আছে। বাট অ্যানালিস্টদের বক্তব্য যে গ্রামে গ্রামে গিয়ে খ্রিস্টান হলে ট্রিটমেন্ট ফ্রি, খ্রিস্টান হলে স্কুলে পড়াশোনা ফ্রি, খ্রিস্টান হলে খাবার দেওয়ার জন্য টাকা দেওয়া হবে, খ্রিস্টান হলে চাকরিতে হেল্প করা হবে, এই রকম টোপ দেখিয়ে আদিবাসী সমাজের মানুষদের, বনবাসী সমাজের মানুষদের, ট্রাইবাল মানুষজনকে তাদের সরলতার সুযোগ নিয়ে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে বুঝিয়ে তাদের খ্রিস্টানিটিতে কনভার্ট করা হয়েছে। সমস্যা এখানে, নিজের ইচ্ছে লোকে পড়াশোনা করে নিজের মনের আগ্রহ থেকে যে খ্রিস্টানিটিতে কনভার্ট হয়েছে এই সংখ্যাটা বরং কম। এবার যদি আমেরিকা, ইউরোপের সেই স্বপ্ন যে যখন নর্থ ইস্টে মোটামুটি 70 থেকে 75% ওভারঅল খ্রিস্টান পপুলেশন হয়ে যাবে, কোনো ফল্ট লাইনকে কাজে লাগিয়ে যদি দেশাত্মবোধের মধ্যে একটু ফাটল ধরিয়ে দেওয়া যায় এবং এখানে একটা নতুন রাষ্ট্র তৈরি করে দেওয়া যায় কেল্লা ফতে, সেই রাষ্ট্রকে কন্ট্রোল করবে আমেরিকা, ইউরোপ। ভারত কাজ করে গেছে। আমাদের নর্থ ইস্টের এক একটা রাজ্যের মানুষের মধ্যে দেশপ্রেম, দেশভক্তি আলাদা লেভেলের। তাদের পরিষ্কার কথা, রিলিজিয়ান আমাদের খ্রিস্টান পরের কথা, দেশ আমাদের ভারতবর্ষ, আমরা এই মাটির সন্তান। তো ভারত ফল্ট লাইন মুছতে কাজ করে গেছে। কার কোন রিলিজিয়ান হবে সেটা ব্যক্তিগত ব্যাপার, দেশপ্রেম রয়েছে। বাট সিআইএ চুপ করে বসে থাকবে না। দেশপ্রেম কি করে কমিয়ে দিতে হয় সেই গেমও তারা খেলতে পারে, কি করে ন্যারেটিভের লড়াই চালিয়ে দিতে হয়, মানুষের ব্রেন ওয়াশ করে নিতে হয় 15-20 বছরে, সেটা তারা খুব ভালো করে জানে। তো যেটা দরকার সেটা হচ্ছে, কেউ ক্রিশ্চানিটিতে রয়েছে সে থাকুক, কেউ হিন্দুত্বে ফিরে আসতে চায় সে ফিরে আসুক, নো ইস্যু। বিদেশের টাকাটা আটকে দেওয়া দরকার, যাতে করে এখানে এবার নতুন করে কোনো আগুনটা না লাগাতে পারে। তাহলেই হলো, যে যা আছে কোনো অসুবিধা নেই, কেউ ফিরে এলেও স্বাগত, না এলেও স্বাগত। এবং এই একই ট্রেন্ড দেখা যাচ্ছে সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতেও খ্রিস্টান মিশনারিরা একের পর এক রাজ্যে খ্রিস্টানিটিতে কনভার্ট করতে শুরু করেছে মানুষকে, চুপি চুপি, শান্তভাবে, সাইলেন্টলি। এবং এতটাই ছড়িয়ে গেছে এই কাজের নেটওয়ার্ক যে যদি ইমিডিয়েট ফান্ডিং বন্ধ না করা যায় তাহলে চাপ আছে। কারণ ওই একই ব্যাপার, কেউ মনের ইচ্ছেতে এই রিলিজিয়ান থেকে ওই রিলিজিয়ান, রিলিজিয়ান থেকে নো রিলিজিয়ান, তার ব্যাপার। বাট তাকে যখন কনভার্ট করানো হচ্ছে, যারা করাচ্ছে তাদের কোনো উদ্দেশ্য আছে, তাদের উদ্দেশ্যে ট্র্যাপে পড়ে গেলে দেশ শেষ। আর
আর সারাউন্ডিংসে ভারতবর্ষের যা কিছু হলো লাস্ট কয়েক বছরে সেটা খুব অ্যালার্মিং। নেপালে সরকার পরিবর্তন, বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে সরকার পরিবর্তন হলো, শ্রীলঙ্কায়, পাকিস্তান পুরোপুরি আমেরিকার হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিয়ে চলা একটা স্টেট। তো আমাদের আশেপাশে যখন এই ধরনের ঘটনা ঘটছে, ভারত সরকার হয়তো আরো বেশি সচেতন হয়ে উঠছে যে সাবধানে থাকতে হবে ভাই, বিদেশি ফান্ড আটকে দিতে হবে, তাহলেই বিদেশের ইনফ্লুয়েন্স আটকে যাবে। বিদেশ যেন কন্ট্রোল না করতে পারে আমার দেশকে। আমার দেশে যা হবে সেটা আমার দেশের মানুষ ঠিক করবে, সে হিন্দু হোক কি খ্রিস্টান, সে বিজেপি হোক কি কংগ্রেস, নো ইস্যু। বাট আমার দেশের মানুষ, বিদেশ নয়। যদি আমার দেশের মানুষ ঠিক করে, তারা দেশের উন্নতি করবে। যে দেশপ্রেমিক, বিজেপি ক্ষমতায় এলো, আমার দেশের মানুষ ক্ষমতায় রয়েছে, তারা যদি দেশপ্রেমিক হয় তারা দেশের উন্নতি করবে। কংগ্রেস ক্ষমতায় এলো, আমার দেশের মানুষ ক্ষমতায় রয়েছে, তারা যদি দেশপ্রেমিক হয়, যদি বাইরের ইনফ্লুয়েন্স না থাকে, তাহলে তারা দেশের উন্নতি করবে। হিন্দু ক্ষমতায় রয়েছে বা খ্রিস্টান ক্ষমতায় রয়েছে, তারা যদি ভারতীয় সভ্যতার প্রতি নিষ্ঠা রাখে, রুটেড থাকে, তারা দেশের উন্নতি করবে, কোনো অসুবিধা নেই। জাস্ট বিদেশের ইনফ্লুয়েন্স থামিয়ে দিতে হবে, তাহলেই হবে। এইবার এটা করতে বিজেপি বা এনডিএর মানে শাসক পক্ষের কত সংখ্যা দরকার? 50%, 50%। এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিছু হবে না অ্যাজ সাচ মেজর, তো 2/3 দরকার নেই, সিম্পল মেজরিটি বা হাফ এমপির ভোট পেয়ে গেলেই এটাকে পাশ করিয়ে নেওয়া সম্ভব। নাও কোশ্চেন ইজ, বিজেপি বা এনডিএর কাছে হাফ এমপি আছে? আছে। বিজেপি দলটার কাছে নেই। 573-এর মধ্যে এদের সংখ্যা হচ্ছে 240, 546-এর মধ্যে 240, তো এটা 50% হয় না। কিন্তু বিজেপির যে সঙ্গী দলগুলো আছে, চিরাগ পাসওয়ানের দল, নীতিশ কুমারের দল, চন্দ্রবাবু নাইডুর দল, এবং রিসেন্টলি তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 20 জনকে ভাঙিয়ে নিয়ে গিয়ে রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়া হয়েছে। যখনই বিল পাস হবে তখন 50% এমপির ভোট চাই, যাতে 50% এমপির ভোটটা হয়ে যায়। লোকসভা সর্টেড। রাজ্যসভাতে বিজেপির 50% লোক ছিল না, বিজেপির অনেকটা সংখ্যা ছিল। তারপরে এনডিএর বাকি দলগুলোর সাপোর্ট আছে, এবং খুব রিসেন্টলি খেয়াল করে দেখবেন পাঞ্জাব এবং দিল্লিতে যে আম আদমি পার্টি ছিল না, দিল্লিতে ছিল, পাঞ্জাবে এখনো আছে, তো পাঞ্জাবের আম আদমি পার্টির একজন এমপি, খুব সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত, রাঘব চাড্ডা, ওদের দলের 10 জন এমপি ছিল, তার মধ্যে 7 জন ওদের দল থেকে বেরিয়ে রিসেন্টলি যোগ দিয়ে দিয়েছে বিজেপিতে। অর্থাৎ রাজ্যসভাতেও মোট কথা বিজেপির নিজের আর এসব জোগাড় করা সঙ্গী সাথী মিলিয়ে 50% ভোট পার করে দিতে পারবে। সেই দিকে নাম্বারস গেম ডান, নাম্বারস গেমে আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 2/3 এখনো বিজেপি করতে পারেনি, তো ডিলিমিটেশন বিল বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওইসব করতে গেলে 2/3 মেজরিটি লাগবে, সেটার বিজেপি এখনো পার করতে পারেনি সরকার। বাট 50% নাম্বার গেম পার করে ফেলেছে। আর এফসিআর এ পাস করানোর জন্য 50% যথেষ্ট, 2/3 লাগে না। এই অবধি ক্লিয়ার? এবার আমাদের তো আগে দেখে নিতে হবে যে এই যে 2026-এর অ্যামেন্ডমেন্ট সরকার আনতে চলেছে, এখানে সরকারের তরফ থেকে মেন কি কি বক্তব্য থাকছে, আর কি কি চেঞ্জ হবে। নাম্বার 1 চেঞ্জ, অ্যাসেট কন্ট্রোল। সেটা হচ্ছে কোনো এনজিও 5 বছরের জন্য তো এফসিআর এ লাইসেন্স পাওয়া যায়, 5 বছর এক্সপায়ার করে গেল, যদি এফসিআর এ লাইসেন্সে রিনিউ করাতে ব্যর্থ হয়, তাকে 1 বছর টাইম দেওয়া হবে রিনিউ করানোর জন্য। তাহলে অটোমেটিক ওই এনজিওর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, এবং ওই এনজিওর যে অ্যাসেট আছে, বিল্ডিং বা অন্য কিছু, সেইগুলো সরকারের তরফ থেকে যে অথরিটি থাকবে, যে গভর্নিং বডি থাকবে, তারা ওটাকে টেক ওভার করে নেবে, দখল করে নেবে। ওই জায়গাটা এবার থেকে সরকার কন্ট্রোল করবে, আর ওই এনজিও থাকবে না।
মানে প্রচন্ড স্ট্রিক্ট হয়ে যাচ্ছে কাগজ কলমের হিসেব, কাগজ পেপার ঠিক রাখতে হবে। 2, অ্যাসেট ডেফিনিশনেও চেঞ্জ হচ্ছে। কি ডেফিনিশন চেঞ্জ হচ্ছে? আগে 2020 অবধি কি ছিল, যে ফরেন ফান্ডিং এর টাকা নিয়ে যে বিল্ডিং কোনো এনজিও বানিয়েছে সরকার সেই বিল্ডিংটা খালি টেক ওভার করতে পারবে। 2026-এ যদি এই বিল পাস হয় তাহলে বলা হচ্ছে যে হয়তো কোনো একটা এনজিও কোনো একটা স্কুল বানিয়েছে, কোনো হসপিটাল বানিয়েছে, অফিস বানিয়েছে, যেখানে বিদেশ থেকে 10 কোটি টাকা আছে, আবার এলাকার মানুষদের থেকে ডোনেশন জোগাড় করাও 3 কোটি টাকা আছে, মোট 13 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। আগের নিয়ম অনুযায়ী এই বিল্ডিংটাকে সরকার নিতে পারতো না, কারণ এটা মিক্সড আছে, ফরেন প্লাস দেশীয়। এবার থেকে বলা হচ্ছে যদি পার্সিয়ালিও কোনো প্রজেক্টে ফরেন ফান্ডিং থাকে আর সেই এনজিও যদি লাইসেন্স রিনিউয়াল করাতে ব্যর্থ হয়, কোনো কেসে সে আটকে যায়, কোনো যদি দেশবিরোধী কার্যকলাপে সে ধরা পড়ে, তাহলে তার সেই অ্যাসেটটাও সরকার নিয়ে নেবে। ওই স্কুলটা এই এনজিও আর চালাতে পারবে না, সরকারের একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে, সেই অথরিটি তারা চালাবে এবার থেকে। তো ওই এনজিও যে আইডিওলজি প্রচার করতে চায় ওই স্কুলের মাধ্যমে সেটা আর হবে না। 3, ওই যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স মনে আছে 50% থেকে 20% করা হয়েছিল 2020-তে, আরো স্ট্রিক্ট করে বলা হবে এবার যে 15%-এর বেশি করতে পারবে না। যা টাকা পাচ্ছ 85% খরচ করো জনসেবায়, 15% দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চালাও। মানে যেখান থেকে মেন টাকা এদিক ওদিক হওয়ার গল্প ছিল সেটাকে আরো 5% কমিয়ে দেওয়া হচ্ছে। 4, অ্যাসেট হ্যান্ডলিং। যদি কোনো এনজিও সাসপেনশন পিরিয়ডে পড়ে যায়, সাসপেন্ড হয়ে যাওয়ার পর সে তার অ্যাসেট বিক্রি করতে পারবে না, ট্রান্সফার করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আগের নিয়ম অনুযায়ী ছিল সে করতে পারবে, ওইখানেই ফ্রিজ হয়ে গেল। সরকারের যে ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে তারা এসে নেবে, আর কেউ হাত লাগাতে পারবে না। 5, যারা ধর্মীয় কাজ করতে চায়, রিলিজিয়াস ওয়ার্ক, 2026-এর অ্যামেন্ডমেন্ট আসার পর মোটামুটি ধরে রাখতে পারেন তারা কনভার্সন আর করাতে পারবে না। যে আপনি রিলিজিয়াস কোনো কাজের জন্য এই ফরেন ফান্ডিংটা নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওই টাকাটা দিয়ে কাউকে লোভ দেখিয়ে নির্দিষ্ট কোনো রিলিজিয়ানে কনভার্ট করানো যাবে না। ভারতবর্ষে নির্দিষ্ট কিছু রিলিজিয়ানে কনভার্সন কার্যত বন্ধ হয়ে যাবে যদি 2026-এর অ্যামেন্ডমেন্ট পাস হয়ে যায়। নেক্সট, ডোনার ডিসক্লোজার। আগের সিস্টেম ছিল যে বছরে একবার জানাতে হবে অ্যানুয়ালি কোত্থেকে কত টাকা পেয়েছেন। এখনকার সিস্টেম যদি 50,000-এর বেশি টাকা ফরেন ফান্ডিং আসে, ফরেন ফান্ডিং তো 50,000-এর বেশি আসবে, প্রত্যেক কোয়ার্টারে 3 মাস পর পর সরকারকে জানাতে হবে কে পাঠিয়েছে ওই টাকা। আরো স্ট্রিক্ট হয়ে গেল। নেক্সট, ডিজিটাল ভেরিফিকেশন। ওই যে এনজিও তার যে ওয়েবসাইট থাকবে, তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকবে অফিসিয়াল, সব রেজিস্টার করাতে হবে সরকারের কাছে, যাতে সরকার ওখান থেকে ট্র্যাক করতে পারে কি পোস্ট হচ্ছে, কি কাজ হচ্ছে। এবার এই মুহূর্তে অবস্থা কি? এই মুহূর্তে অবস্থা খুবই সঙ্গীন, কারণ আমেরিকা কার্যত সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এতদিন কিন্তু আমেরিকা ভারতের এফসিআর নিয়ে কিচ্ছু বলেনি, এখন আমেরিকা ডিরেক্ট বলতে শুরু করে দিয়েছে আমেরিকার এমপিরা যে এফসিআরে ভারত যেন কোনোভাবে পাস করাতে না পারে নতুনটা, কারণ এটা খ্রিস্টান কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। তো আমেরিকা কার্যত ভারতের সঙ্গে সামনাসামনি লড়াইতে নেমে গেছে এফসিআরে কে আটকানোর জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্প যে লোকটা না প্রেসিডেন্ট, তার ভোটার বেস হচ্ছে একটু কট্টর খ্রিস্টান সমর্থকরা। তারা চায় সারা পৃথিবীতে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান রিলিজিয়ান এটা স্প্রেড করতে, প্রচার করতে, যাতে কোথাও না আটকায় তাদের কাজ। এবার সরকার কি করবে? আমি সরকার নই, আমি জানি না। যেটা বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন সেটা ভেবে দেখার মতো বিষয়। পিএম মোদির সঙ্গে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের জাস্ট 2 দিন আগে ফোন কলে কথা হয়, পিএম মোদি নিজেই সেটা জানিয়েছেন। পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন যেরকম
শেখ হাসিনাকে আমেরিকার থেকে কেউ একজন গিয়ে বলেছিল যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিন, না হলে সরকার রাখবো না। শেখ হাসিনা দেয়নি, শেখ হাসিনা সরকার থাকেনি। আমেরিকা কি পিএম মোদিকে এরকমই কিছু সিগন্যাল দিচ্ছে? যদি তাই হয়, এবার ভারতের সরকারের ডিসিশন, যে আমেরিকার কতটা পাওয়ার আছে সরকার জানে, আমরা কি আমেরিকার এগেনস্টে যাব? যদি সরকার বা বিজেপি দল, পিএম মোদি আমেরিকার এগেনস্টে যায়, তাহলে এটা ভেবে যেতে হবে যে আমেরিকা সর্বশক্তি লাগিয়ে দেবে দেশে ক্যাওস তৈরির জন্য, সরকার ফেলে দেওয়ার জন্য। এবং আমেরিকার কাছে সেই অপশন আছে। ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, মেন সোশ্যাল মিডিয়া সব আমেরিকা কন্ট্রোল করে। ওরা চাইলেই কোনো নির্দিষ্ট ভিডিও ভারতের সাধারণ মানুষকে 1 মাস অমুক ভিডিওগুলো বেশি করে দেখাবে, তমুক ভিডিওগুলো কম করে দেখাবে। যে সরকারই যখন ভারতে থাকুক না কেন, সে যদি আমেরিকার পুরোপুরি বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে যায়, 1 মাস লাগবে, ভারতের সাধারণ মানুষের মন ঘুরে যাবে। কারণ অল টাইম যখন সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট কিছু কন্টেন্ট দেখানো হবে সরকারের বিরুদ্ধে, দেশের মানুষ সরকারের বিপক্ষে চলে যাবে, সরকার পড়ে যাবে। তাহলে সরকার সেই সময়ই আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারবে যখন সরকার নিশ্চিত যে গোটা সমাজ, গোটা দেশ, দেশের মানুষ একদম ন্যাশনাল সিকিউরিটির ইস্যুতে, এফসিআর এর ইস্যুতে সরকারের সঙ্গে রয়েছে, এবং দেশের মানুষ এতটাই ম্যাচিওর্ড যে যে কোনো অন্য বিভিন্ন 10টা ইস্যুতে নেক্সট 1-2 মাস মানুষের কাছে ভিডিও যতবারই দেখানো হোক না কেন, তারা সেগুলোয় গলবে না, তারা ফ্যাক্ট চেক করবে, অরিজিনাল ঘটনা দেখবে, ভাববে, বুঝবে, আবেগে ভেসে আন্দোলনে চলে যাবে না। এতটা অ্যাসিওরেন্স সরকারের কাছে থাকলে তখনই সরকার, নাম্বার আছে সরকারের কাছে, তখনই সরকার আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে। নইলে সরকারকে এই রিস্ক ক্যালকুলেশন করতে হবে যে গামবাটের মতো গোয়ার তুমি করে, যেরকম শেখ হাসিনা করেছিলেন, লাভ কি হলো? যদি আমেরিকার বিরুদ্ধে দাঁড়াই, আমেরিকার সিআইএ টাকা দিয়ে, ডিপ স্টেট দিয়ে, তাদের ডিপ এজেন্টদের দিয়ে, তাদের মিডিয়া দিয়ে, তাদের সোশ্যাল মিডিয়া দিয়ে, তাদের অ্যালগরিদম দিয়ে আমাদের সরকারই যদি পাল্টে দেয়, দেশে যদি ক্যাওস তৈরি করে দেয়, তাহলে একটা এফসিআর এ পাশ করে দেশের 2% বেটারমেন্ট হতো। নাও এমন কিছু লাগিয়ে দিল, নেক্সট 10 বছর আমেরিকা, দেশের 20% অবনতি হয়ে গেল। তো ওই রিস্কটা নেওয়ার কোনো মানে হয় না যতক্ষণ না দেশবাসী ফুললি অ্যাওয়্যার হচ্ছে। এইটা এই মুহূর্তে অবস্থা। এছাড়া 2010-এ যেমন একটা ব্যাপার এসেছিল, সরকার পক্ষ, শাসক পক্ষ দুজনেই, এই বিরোধী পক্ষ একসঙ্গে চলে এসেছিল যে এফসিআর আমরা পাশ করাবো। 2026-এ গেম আলাদা। 2026-এ কংগ্রেস বা বাকি বিরোধী দলগুলো, সমাজবাদী পার্টি, বাকি দলগুলো, তারা এফসিআর এর এগেনস্টে, যে এফসিআর এ পাশ হতে দেব না আমরা। তো এখানেও কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে যে দেশের মধ্যে, দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কনসেনসাস নেই। ধরুন অপারেশন সিঁদুর, দেশের সমস্ত দল একসঙ্গে চলে এসছে, তো দেশবাসী এক কাট্টা, কারণ রাজনৈতিক দলগুলোই তো দেশবাসীকে লিড করে। আর যে ইস্যুতে দেশের দলগুলো একসঙ্গে থাকবে না, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা ফলোয়ার, তারাও একসঙ্গে থাকবে না। তো অনেক চিন্তা ভাবনা করে স্টেপ নেওয়ার ব্যাপার আছে। যদি এটা হয়, ওই যে বললাম, ইতিহাস তৈরি হবে, চোখের সামনে আমরা দেখব। যদি এটা না হয়, তাহলেও আমরা আর একটা ইতিহাস দেখব, যে ইতিহাস তৈরি হতে হতে কিভাবে আটকে যায়, কি সূক্ষ্ম গেম জিওপলিটিক্সের খেলা করে এর মধ্যে। বোঝা গেল এই টপিক? এবার এই টপিকের বাইরে আমি 3টে কথা বলবো। এক, আমার নিজের এক্সপেরিয়েন্সের কথা। সেটা হচ্ছে, আমি আপনাদের বলেছিলাম, আমি হয়তো অ্যানাউন্স খুব কম করি, বাট আমার জীবনে যেটা মেনে চলার করার, সেটা আমি নিজে চুপচাপ করে যাই, যে যতদিন না দেশে পেট্রোল ডিজেলের অবস্থা ঠিক হচ্ছে, যুদ্ধ মিটছে ইরানে, আমি গণপরিবহন ব্যবহার করব। হ্যাঁ, খুব কয়েকটা দিন দরকার পড়লে আমি বাই রোড এসছি, সত্যি কথা। বাট আগে যেরকম ডেলি বাই রোড আসতাম, তারপর থেকে কিন্তু আমি বাই ট্রেন আসতে শুরু করি। ট্রেনে আসতে আসতে একটা অদ্ভুত ব্যাপার লাস্ট কয়েক মাসে
আমার অভিজ্ঞতা হয়েছে। যেই মুহূর্তে ইরান ওয়ার থেমে যাবে, আই উইল শিফট, আমি আবার বাই রোড আসতে শুরু করব। এটা আমি মনে করি জ্ঞান দেওয়ার থেকে নিজে পালন করাটা আগে জরুরি। নিজে ডেলি লাইফে পালন করলে তবেই জ্ঞান দেওয়াটা মানায়। কারণ যখন আমি কাউকে জ্ঞান দেবো যে আপনারা ট্রেন ইউজ করুন, লোকে বলবে আপনি ইউজ করেন, আপনাকে তো দেখিনি কোনোদিন। তো আগে নিজে পালন করে আপনি আচরি ধর্ম শিখাও অপরে। ট্রেনে করে আস্তে আস্তে খুব স্বাভাবিক প্রত্যেক দিনই প্রচুর মানুষের সঙ্গে আমার দেখা হয়, যাদের আমি চিনতে পারি না, তারা উৎসাহের সঙ্গে এসে কথা বলেন যে আমরা আপনার ভিডিও দেখি। তো আমি তখন তাদের সঙ্গে আনন্দের সঙ্গে কথা বলি। আর আমি চিনতে পারবো না, স্বাভাবিক, আমি তো আপনাদের মুখ দেখছি না, আপনারা আমার মুখ দেখছেন। এবার বহু মানুষ আমাকে অনুরোধ করেন যে আপনি অমুক ব্যাপারে একটা ভিডিও বানান তো, আপনি খুব ভালো কাজ করছেন, আমরা ইন্সপায়ার্ড, আপনি তমুক ব্যাপারে একটা ভিডিও বানান তো। এবার অনেকেই যারা পরে এই চ্যানেলে জয়েন করেছেন তারা এটা জানেন না, সেটা আমারই দোষ, আপনাদের জানানো হয়নি হয়তো। তো আমি একটা ক্ল্যারিটি দিতে চাই যে আমি প্রথম কথা এই চ্যানেলটাও আমার নিজের নয়, বা আমি এই চ্যানেলটায় যে ভিডিও বানাই সেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি পাবলিকের জন্য ভিডিও নয়। এই যে আমার বুকে ব্যাজ রয়েছে আড্ডা এডুকেশন, আমাদের কোম্পানির নাম আড্ডা এডুকেশন, ভারতবর্ষের অন্যতম বড় ইনস্টিটিউট, এটা অনলাইন কোচিং সেন্টার সহজ করে বলতে গেলে। সেই 2010 থেকে, আজ থেকে নয়, 2016 থেকে আমাদের অনলাইন জার্নি শুরু হয়েছে। 2010 থেকে আমরা অফলাইনে পড়াই সারা ভারতে, মানে বিহারেও আমরা আছি, উড়িষ্যাতেও আমরা আছি, আসামেও আমরা আছি, তামিলনাড়ুতেও আমরা আছি, অন্ধ্রপ্রদেশেও আমরা আছি, সমস্ত স্টেটে। অবশ্যই আমি পড়াই না, ওখানে আলাদা টিম আছে, সেই টিচাররা পড়ায়, ঠিক আছে। আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য পড়াই। তো আমার সাবজেক্ট হচ্ছে পড়ানোর ইন্টারন্যাশনাল রিলেশন, মানে আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারনাল সিকিউরিটি, ওকে, এবং মেনলি ডিফেন্স টেকনোলজি, এই তিনটে জায়গা। এছাড়া আগে আমি ইতিহাসেরও ক্লাস নিয়েছি, যেহেতু আমার সাবজেক্ট ওটা। বাট এই মুহূর্তে আমি প্রায় 3-3.5 বছর হয়ে গেল আর ইতিহাসের ক্লাস নিই না। এবার সারাদিন আমি অফিসে আসার পর অফলাইনে ছাত্রছাত্রীদের ক্লাস থাকে, অনলাইনে রেলওয়ে, ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস থাকে, তাদের ক্লাস নিই। তাদের ক্লাসে এইগুলোই আমি পড়াই, ইন্টারনাল সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ঠিক আছে, তো ইউপিএসসি ইত্যাদি। ক্লাস নেওয়ার পর সারাদিনে একটা ভিডিও ইউটিউবে আমি আপলোড করি এই সাবজেক্টের ওপরই, অন্য কোনো সাবজেক্টের ওপরে নয়। এবার এই যে ভিডিও, এই ভিডিওটারও আমাদের মূল উদ্দেশ্য থাকে, যা যা টপিকে আলোচনা করছি এগুলো সবই ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস, মূলত এই তিনটে পরীক্ষায় আসবে, পরীক্ষায় কোশ্চেন পেপারে আসবে স্টুডেন্টদের। তো স্টুডেন্টদের ওগুলো লিখতে হবে। তো সেই জন্যই আমার প্রত্যেকটা আলোচনা একদম পয়েন্ট বাই পয়েন্ট ডেটা ধরে, তথ্য ধরে থাকে, ঠিক আছে। এবার অনেকে হয়তো আমাকে রিকোয়েস্ট করেন যে স্যার এইটাই বলুন না, এবার ওটা হয়তো একটা পলিটিক্যাল টপিক, ওটা হেলথের টপিক, ওটা আমার টপিকই নয়, আমার সাবজেক্টই নয়। তো এবং ইন্টারন্যাশনাল রিলেশনেও অ্যাকচুয়ালি সেই টপিকগুলোই আমাকে নিতে হয় যেগুলো পরীক্ষায় আসার মতো। এফসিআরে যেমন আমি মোটামুটি 199% গ্যারান্টি দিয়ে দিচ্ছি এফসিআর নিয়ে কোশ্চেন আসবে, ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াসে, এতটা ইম্পর্টেন্ট টপিক এটা। হ্যাঁ, ইউটিউবে যখন আমি দিনে একটা ক্লাস নিই, আমি চেষ্টা করি এটাকে ক্লাসের মতো না রাখতে, এটাকে একটু ইন্টারেস্টিং রাখতে, যাতে সবাই বুঝতে পারেন, সেরকম সহজ করে তরল করে বলতে। আর যখন ক্লাসরুমে ক্লাস নিই বা অ্যাপে ক্লাস নিই, সেটার মধ্যে অনেক বেশি তথ্য ভারী হয়ে যায়, অনেক বেশি টার্মিনোলজি থাকে, কারণ সেখানে একদম যারা মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির পরীক্ষা দেবে, যারা আইপিএস, আইএএস, আইএফএস অফিসার হবে, তাদের জন্যই ক্লাসটা থাকে। তবু আমি, যারা আমার অফলাইনে বা অনলাইনেও ক্লাস করে, মানে একদম স্টুডেন্ট যারা ব্যাচে ক্লাস করে, ওরাও জানে ক্লাসেও আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে তরল করে বলা যায়। তো সেই জন্য নতুনদের আমি একবার জানিয়ে রাখলাম যে আমি ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারনাল সিকিউরিটির বাইরে তো ভিডিও করতেই পারবো না এই চ্যানেলে, এবং সেটাই আমার খুব একটা দক্ষতাও নেই, দখলও নেই। এবং পলিটির অনেকে অনেক কিছু বলেন
যে পলিটির এটা নিয়ে তো আপনি ভিডিও করতে পারেন। যিনি পলিটির টিচার আমাদের এখানে, ওটা তিনি করবেন। আমাদের আলাদা আলাদা সব ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আবার তখনই উনি করতে পারবেন যদি ওটায় পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, না হলে নয়, যেহেতু এটা মূলত আমাদের স্টুডেন্ট ওরিয়েন্টেড চ্যানেল। এবার আমি ভাগ্যবান যে হয়তো আপনারা অনেকে যারা স্টুডেন্ট নন তারাও আমার ভিডিও দেখেন, তাদের আমার প্রণাম, ঠিক আছে? সেটা আমি ভাগ্যবান এত বেশি মানুষ আমার ভিডিও দেখেন। সেকেন্ড অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে যারা আপনারা এআই কোর্সে এনরোল করেছেন না, তাদের হোয়াটসঅ্যাপে একটা লিংক গেছে, এনরোলমেন্ট অনবোর্ডিং ফর্ম। ওই ফর্মটা আপনাদের ফিল আপ করে দিতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে। ওই ফর্মটা আইআইটি ম্যাড্রাসকে আমরা পাঠিয়ে দেব, কারণ আমাদের এআই কোর্সে আপনারা যারা এনরোল করছেন, আপনারা তো কোর্স কমপ্লিট হলে আইআইটি ম্যাড্রাস থেকে সার্টিফিকেট পাবেন, কারণ আমাদের ইনস্টিটিউটের সঙ্গে আইআইটি ম্যাড্রাসের টাই আপ আছে, চেন্নাই আইআইটি। তো ভালো করে ফিল করবেন। কেন বলছি ভালো করে? আপনারা ভালো করেই তো করবো, এবার এটা বলার মতো কথা নাকি? আমি এখনো খুব বিপদের মধ্যে রয়েছি, সলিউশন দিতে পারিনি। ভদ্রলোকের নাম আশিস দাস, যদি আপনি ভিডিও দেখেন তো আবারও ক্ষমা চেয়ে নেব। ছেলের নাম আয়ুষ দাস, ক্লাস করেছে আয়ুষ। সব ফর্মে ফিল আপ করা ছিল বাবার নাম, কারণ ওর বাবা আশিস বাবু, উনি পেমেন্ট করেছেন, উনি ভেবেছেন নিজের নাম দিতে হবে। আমরা আইআইটিকে মেলের পর মেল করছি যে প্লিজ নাম চেঞ্জ করে দিন, আয়ুষ স্টুডেন্ট ছিল। আইআইটি করবেই না, ওরা ভাবছে দুর্নীতি করছি আমরা। না, আমরা করবই না। যে স্টুডেন্ট ছিল কি করে তার বাবার নাম হতে পারে? তো আইআইটি খুব স্ট্রিক্ট। আইআইটিকে আমরা কি করতে পারি রিকোয়েস্ট ছাড়া? তো যিনি ক্লাস করছেন, যার নামে সার্টিফিকেট চাই, তার নাম বসাবেন অনবোর্ডিং ফর্মে, অন্য কারোর নাম নয়। আর থার্ড একটা অ্যানাউন্সমেন্ট, 1000 জনের একটু বেশি, 1012-13 জন মতো, আমার লাস্ট ভিডিওতে আমি অ্যানাউন্স করেছিলাম বাংলাদেশ থেকে যারা এআই কোর্সে জয়েন করতে চান তারা গুগল ফর্ম ফিল করে দেবেন। লাস্ট ভিডিওর নিচে পিন কমেন্টে গুগল ফর্ম দেওয়াও আছে। তারা গুগল ফর্ম ফিল করে দিয়েছেন ঠিকঠাকভাবে, যারা আমাদের এআই কোর্সে জয়েন করতে চান, যেটা 16ই আগস্ট থেকে শুরু হবে। কিন্তু কিন্তু আমাদের টিম এখনো আপনাদের ফোন করতে শুরু করেনি, কারণ বাংলাদেশ এবং ভারতের টাকা এবং রুপির যে এক্সচেঞ্জ, যে থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে আমরা এটা করাচ্ছি, সেখানে সামান্য কিছু এখনো প্রোটোকল বাকি থেকে গেছে। আমরা আশা করতে পারি আগামীকাল থেকে আপনাদের কাছে ফোন এবং হোয়াটসঅ্যাপ যাবে, ঠিক আছে? তো আরেকটু ধৈর্য আপনাদের থেকে, যারা বাংলাদেশের আছেন তাদের থেকে আমি চেয়ে নেব। আর একটা ব্যাপার, এআই কোর্সে যারা ভর্তি হয়েছেন, যেরকম আপনাদের কাছে লিঙ্ক গেছে অনবোর্ডিং ফর্মের, আগামী কাল বা পরশু আরেকটা লিঙ্ক যাবে হোয়াটসঅ্যাপে। আপনাদের স্টুডেন্টদের জন্য একটা গ্রুপ তৈরি করা হচ্ছে, ওটাকে বলে হোয়াটসঅ্যাপ কমিউনিটি। সেই কমিউনিটির ওই গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই আপনি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন। 16ই আগস্ট থেকে আপনার যে ক্লাস ইত্যাদি হবে না, সেই সমস্ত আপডেট ওই কমিউনিটিতে আপনাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকবেন। আবার আগামীকাল যথারীতি স্কিল বাংলা চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্কের ওপর একটা ভিডিও চলে আসবে, যেটা মূলত আমার স্টুডেন্টদের জন্য। বাট আপনারা যারাই দেখছেন সকলকে স্বাগত এই চ্যানেলে, সকলকে আমার প্রণাম বরং।